আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ম্যাপের রেখা কিভাবে মানুষের জীবনকে ছিন্নভিন্ন করে দিতে পারে? মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের মোথাবাড়ি পর্যন্ত একের পর এক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যখন সামনে আসছে, তখন প্রশ্ন জাগে, এর পেছনে কি শুধুই ধর্মীয় বিদ্বেষ, নাকি এর গভীরে লুকিয়ে আছে একটা বড় ভূরাজনৈতিক খেলা? পাকিস্তানের বেলুচিস্তানে যখন আগুন জ্বলছে, বাংলাদেশ ভারত বিদ্বেষী মৌলবাদের আখড়ায় পরিণত হয়েছে, আর চীন নীরবে পদক্ষেপ নিচ্ছে এগিয়ে, তখন দক্ষিণ এশিয়ায় আসলে হচ্ছেটা কি? আজ আমরা এই জটিল জালের সুতো এক এক করে খুলে দেখব, যেখানে মৌলবাদ, অবৈধ অনুপ্রবেশ আর বড় শক্তির স্বার্থ একসঙ্গে মিলে ভারতকে অস্থিতিশীল করার খেলা কিভাবে চালিয়ে চলেছে, সেটা আমরা ডিকোড করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। চলুন শুরু করা যাক মহারাষ্ট্রের নাগপুর থেকে। গত কয়েক মাসে এখানে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা বেড়েছে। ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় সংঘর্ষ, একটি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। এরপর পূর্ব দিকে এগোলে আমরা পৌঁছাই পশ্চিমবঙ্গের মোথাবাড়িতে। এখানেও একই ছবি, ধর্মীয় উৎসবের নামে সংঘর্ষ, স্থানীয় জনগণের মধ্যে ভয় আর অবিশ্বাস। কিন্তু এটা কি শুধুই স্থানীয় সমস্যা? না, এর পেছনে একটা বড় ছবি আছে, যেটা আমাদের নিয়ে যায় সীমান্তের ওপারে, পাকিস্তান আর বাংলাদেশের দিকে। পাকিস্তানের বেলুচিস্তান এখন উত্তপ্ত। বেলুচ মুক্তি আন্দোলন আর পাকিস্তান সেনার দমন পীড়নের মাঝে এই অঞ্চল অশান্তির আতুর ঘর হয়ে উঠেছে। কিন্তু এর সঙ্গে ভারতের সম্পর্ক কি? সম্পর্কটা এখানে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বেলুচিস্তানের অশান্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। তারা জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থ, অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে ভারতের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল। 2024 সালে শেখ হাসিনার পতনের পর দেশটিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতায় মাথাচাড়া দিয়েছে মৌলবাদী সংগঠনগুলো। আনসারুল্লাহ বাংলা, হিজবুত তাহরির, এই সংগঠনগুলো এখন প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে। আরও চিন্তার বিষয়, জসিমউদ্দিন রহমানি নামে একজন কুখ্যাত জঙ্গি নেতা সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছে। ইনফ্যাক্ট ইউনূস গভর্নমেন্ট তাকে মুক্তি দিয়েছে। মুক্তি পেয়েই তিনি ঘোষণা দিয়েছেন, ভারতের চিকেন নেকের ওপর হামলা চালিয়ে পশ্চিমবঙ্গ আর উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হবে। এটা কি শুধুই হুমকি, নাকি এর পেছনে বড় পরিকল্পনা আছে? এই পরিকল্পনার একটা বড় অংশ হলো অবৈধ অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতে ঢুকছে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গারাও, যারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে। সরকারি হিসেবে গত 5 বছরে শুধু পশ্চিমবঙ্গে 15 লাখের বেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে। কিন্তু যারা ধরা পড়েনি, তাদের সংখ্যাটা আরও বেশি হতে পারে। এদের মধ্যে অনেকেই স্লিপার সেল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে। উদাহরণ দিলে 2024 সালের জুলাইয়ে আসামে একটি ঘটনা সামনে আসে। বাংলাদেশের সীমান্ত দিয়ে 10 ট্রাক ভর্তি অস্ত্র আনার চেষ্টা করা হয়েছিল, যার লক্ষ্য ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে সাহায্য করা। এই অস্ত্রের মধ্যে ছিল AK-47 রাইফেল, গ্রেনেড আর বিস্ফোরক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই চালান আটকে দিলেও এটা স্পষ্ট করে যে বাংলাদেশ থেকে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা কতটা সংগঠিত। তাছাড়া পশ্চিমবঙ্গের মালদা আর মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নকল ভোটার কার্ড
আর আধার কার্ড তৈরির র্যাকেট ধরা পড়েছে। 2023 সালে মালদায় একটি অভিযানে 500টির বেশি জাল নথি উদ্ধার করা হয়। এই নথি ব্যবহার করে তারা স্থানীয় জনসংখ্যার মধ্যে মিশে যাচ্ছে আর প্রয়োজনের সময় সহিংসতা ছড়াচ্ছে। গ্রামাঞ্চলে এমন ঘটনা দেখা গেছে যেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হঠাৎ করে ধর্মীয় উৎসবের সময় উত্তেজনা সৃষ্টি করেছে। এই সবকিছু মিলিয়ে বোঝা যায় অবৈধ অনুপ্রবেশ শুধু জনসংখ্যার সমস্যা নয়, এটা ভারতের নিরাপত্তার জন্য একটা সরাসরি হুমকি। কিন্তু এই গোটা খেলার পেছনে শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, একটা বড় খেলোয়াড় আছে, চীন। চীনের লক্ষ্য দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করা, আর এর জন্য ভারতকে দুর্বল করা তাদের কৌশলের বড় অংশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এখানে মূল চালক। এই প্রকল্পের আওতায় চীন পাকিস্তানে ইকোনমিক করিডর বা CPEC তৈরি করেছে। এই করিডর গিলগিত বালতিস্তান দিয়ে গেছে, যেটা ভারতের দাবি করা কাশ্মীরের অংশ। 2024 সালে এই প্রকল্পে চীনের বিনিয়োগ $62 বিলিয়ন ছাড়িয়েছে। এর মাধ্যমে চীন শুধু পাকিস্তানের অর্থনীতিতে নয়, সামরিক শক্তিতেও হাত বাড়িয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে চীন অর্থ আর প্রযুক্তি দিয়ে ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে আরও শক্তিশালী করেছে। এদিকে বাংলাদেশে চীনের পদচিহ্ন আরও স্পষ্ট। 2023 সালে চীন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে $8 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই বন্দর ভারতের পূর্ব উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে। চীনের পরিকল্পনা এটাকে একটা কৌশলগত ঘাঁটি বানানো, যেখান থেকে ভারত মহাসাগরে তার নৌশক্তি মহড়া বাড়ানো যায়। এছাড়া বাংলাদেশের কক্সবাজারে চীন রাস্তা আর সেতুর জন্য $3 বিলিয়ন প্রকল্প চালাচ্ছে। এই অঞ্চল রোহিঙ্গা শরণার্থীদের কেন্দ্র, আর এখানে অস্থিরতা ছড়ালে ভারতের উত্তর পূর্বে তার প্রভাব পড়বে। চীনের ভূমিকা শুধু অর্থনৈতিক বা সামরিক নয়, এটা পরোক্ষভাবে মৌলবাদকে উৎসাহ দিচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর মৌলবাদী গোষ্ঠীগুলো যখন শক্তি বাড়াচ্ছে, চীন সেখানকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এখন প্রশ্ন হলো, এই সবকিছুর লক্ষ্য কি? লক্ষ্যটা পরিষ্কার, ভারতকে অস্থিতিশীল করা। ভারতের অভ্যন্তরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ালে দেশের উন্নয়ন ব্যাহত হবে, সরকারের উপর চাপ বাড়বে, আর আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব কমবে। পাকিস্তানের জন্য এটা কাশ্মীর ইস্যুতে চাপ বাড়ানোর একটা উপায়। বাংলাদেশের মধ্যে 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর যেখানে যে অরাজকতা শুরু হয়েছে, তা এই পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করেছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা, সম্পত্তি ধ্বংস, এগুলো ভারতের মধ্যে ভয় আর অবিশ্বাস ছড়ানোর অংশ, অর্থাৎ একটা স্ট্র্যাটেজি ছাড়া আর কিচ্ছু না। তাহলে ভারতের সামনে চ্যালেঞ্জ কি? প্রথমত, সীমান্তে নজরদারি বাড়াতে হবে। অবৈধ অনুপ্রবেশ বন্ধ না করলে স্লিপার সেলের সমস্যা ভারতে কমবে না। এছাড়াও ডেমোগ্রাফি চেঞ্জ হতেই থাকবে। দ্বিতীয়ত, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, তবে তা কখনোই একতরফা বা তোষণ নীতি নয়। আর তৃতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে চীন আর পাকিস্তানের এই খেলাকে এক্সপোজ করতে হবে। দক্ষিণ এশিয়ায় এখন যে খেলা চলছে, তা শুধু সীমান্তের যুদ্ধ নয়, এটা মনের যুদ্ধ, অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ। নাগপুর থেকে মোথাবাড়ি পর্যন্ত যে সহিংসতার ধারা দেখছি, তার ক্রোনোলজি বিশ্লেষণ করলে আসলে একটা বড় পরিকল্পনার ছোট ছোট অংশ হিসেবে এগুলোকে মনে হয়। এই খেলায় জিততে হলে ভারতকে শুধু শক্তি নয়, কৌশলও ব্যবহার করতে হবে। আজ আমরা যে গল্পটা শুনলাম, এটা শুধুমাত্র গল্প নয়, এটা হার্ডকোর রিয়ালিটি। এটা শেষ হওয়ার নয়, এটা জাস্ট শুরু। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যাবে
তা নির্ভর করছে আমাদের সচেতনতা আর প্রতিরোধের ওপর। এই গল্পটা শুধু তথ্যের সমষ্টি নয়, এটা একটা সতর্কবার্তা। আমরা যদি আজ চোখ বন্ধ করে থাকি, তাহলে কাল আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যেতে পারে। তাই চোখ খুলুন, কান খুলুন, আর ভাবুন আমাদের চারপাশে আসলে কি ঘটছে। সচেতন থাকুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সকলকে ধন্যবাদ।